দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬০০টি আবাসিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। কিন্তু এত বড় পরিকল্পনা কেন নেওয়া হয়েছে? আর এই স্কুলগুলো কোথায় প্রতিষ্ঠিত হবে, শহরে নাকি গ্রামে? এ নিয়েই আজকে নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী মোশতাক আহমেদের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আজকে প্রথম আলোর প্রথম পাতায় আপনার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করবে সরকার। আসলে এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানতে চাইবো আসলে এই যে একটা বড় মহাপরিকল্পনা বলা যায়, এটা আসলে কেন গ্রহণ করা হলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা মহাপরিকল্পনায় বলা চলে। কারণ এতগুলো প্রতিষ্ঠান এবং আপনি যদি প্রাথমিক যে খরচের হিসাব, সেটা অনেক বড় সংখ্যা, প্রায় ৬৮,০০০ কোটি টাকার প্রস্তাব। এটা একেবারে প্রাথমিক একটি পরিকল্পনা। তো সরকার যেটি বলতে চাচ্ছে যে তারা মানসম্মত সরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চায়। বিশেষত তারা বলছে যে অনগ্রসর এলাকায় অনেক জায়গায় প্রবলেম, অর্থাৎ সারা দেশে তারা এই ধরনের কিছু মানসম্মত সরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান করতে চায়, এটি তারা বলছে। কিন্তু প্রশ্নটি হলো, আমাদের তো এখন সারা দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০,০০০-এর উপরে আছে, যেগুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। সেগুলোর কি হবে, সেটিও একটি বড় প্রশ্ন এখানে উঠেছে। সে আলোচনাগুলোও এখন হচ্ছে। তবে মন্ত্রণালয় এবং প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ যেটি বলছে, তারা এটি প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা, এখনও চূড়ান্ত কিছু হয়নি। চূড়ান্ত পর্যায়ে যখন যাবে তখন সব কিছু যাচাই বাছাই করেই এক ধরনের সিদ্ধান্ত হবে। আচ্ছা, এক্ষেত্রে কি শিক্ষা মন্ত্রণালয় কোনো বিশেষজ্ঞর মত নিয়েছেন বা তারা আসলে কি বলছেন আসলে? তারা এখন বলছে যে তারা এখন এটা প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা, তারা নিজেদের মধ্যে এখন এই পরিকল্পনাগুলো হচ্ছে প্রাথমিক খসড়া একটি করেছে, সেটি নিয়ে তারা হয়তো আরও কথাবার্তা বলবেন। যেটি তারা বলেছে যে এখন এটির অর্থায়ন কিভাবে হবে, বৈদেশিক সাহায্য নিয়ে এটি করা যায় কিনা, সেই ধরনের কথাবার্তাও চলছে। তো তারা বলছে এটি একদম পরিকল্পনা। এখন এই পরিকল্পনাটি যখন চূড়ান্ত পর্যায়ে, তার আগে তারা কথাবার্তা হয়তো বলবে আরও। আচ্ছা, আমরা আসলে শুনছিলাম যে ৩০০ সংসদীয় আসন, আসলে ওই সংসদীয় আসনগুলোর ঠিক কোন এলাকায়, শহরাঞ্চল নাকি গ্রামাঞ্চলে? যে সেটি এখনো ধৈর্য নির্ধারণ করা হয়নি। তারা বলেছে যে এক একটি সংসদীয় আসনে একটি ছেলেদের একটি মেয়েদের এ ধরনের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হবে। এটি স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই এখানে পড়াশোনা করা হবে। পর্যায়ক্রমে তারা হয়তো এই আলোচনাগুলো হবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, মানে এত প্রতিষ্ঠান দরকার আছে কিনা, সেই প্রশ্নটি শিক্ষাবিদ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা তুলছেন। তারা বলছেন হ্যাঁ, এ ধরনের কিছু প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু এত কিনা সেই প্রয়োজনটা আগে আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে কেউ কেউ বলছে যে আগে আমার যে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কত সবগুলো প্রয়োজন কিনা, কিংবা দূরত্ব জনসংখ্যা অনুযায়ী ঠিক আছে কিনা, সেগুলোর জন্য আগে একটা ম্যাপিং হওয়া দরকার। অর্থাৎ কত প্রতিষ্ঠান প্রয়োজন, আমাদের যে বিদ্যমানগুলো আছে সেগুলো কম না বেশি, সবগুলো দেখে তারপর এই ধরনের কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেটাও সব জায়গায় নয়। তারা বলছে যে ধরুন কিছু কিছু এলাকায় হতে পারে, লাইক পার্বত্য চট্টগ্রাম, হাওর অঞ্চল, সুনামগঞ্জের মতো, কিংবা কেরানীগঞ্জের মতো জনবহুল কিছু এলাকায়। কিন্তু এত প্রতিষ্ঠান প্রয়োজন আছে কিনা সেটি ভাববার কথা শিক্ষাবিদ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার বলছেন, যেন প্রয়োজনটা আগে কতটুকু সেটি যেন দেখা হয় আগে। এবং তারা আরেকটি কথা বলেছে যে আমাদের যে বিদ্যমান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলাতেই আসলে বেশি ফোকাসটা দেওয়া উচিত। কারণ আপনি জানেন যে সেখানেই প্রায় সব মিলিয়ে এখন যে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছে প্রায় ১ কোটির কাছাকাছি, ৯০ লাখের বেশি, ৯৪ লাখের মতো। তো এই যে আমাদের এই যে ছেলে মেয়েগুলো যেখানে পড়াশোনা করছে, সেই প্রতিষ্ঠানগুলোকেও আগে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু প্রতিষ্ঠান এই ধরনের যে সরকার যেটা ভাবছে সেটা হতে পারে, কিন্তু সেই সংখ্যাটা এত কিনা সেই নিয়েই প্রশ্নটি তুলেছেন শিক্ষাবিদ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই জন্যই তারা বলছে আগে একটা স্কুল ম্যাপিং হতে পারে, যে প্রয়োজনটা কতটুকু, কতগুলো দরকার, সেটার জন্য আগে ঠিকমতো সমীক্ষা করে দেখা হয়। আচ্ছা, এই কথার সূত্র ধরে আসলে বলতে চাই যে সারা দেশে এখনও কিন্তু অনেক সরকারি স্কুল আছে যেগুলো আসলে মান খুব একটা ভালো নেই। তো সেগুলোর মান উন্নয়নে সরকার কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে দেখুন, কিনা? আপনি কারেক্টলি বলেছেন যে মান উন্নয়নের জন্য আসলে আমাদের শিক্ষা নিয়ামক শক্তি কারা? শিক্ষক।
আমাদের আমরা কয়েকদিন আগে প্রথম আলোতে আমরা একটা লিড স্টোরি করেছি, যেখানে মাধ্যমিক শিক্ষার সংকটটা কোথায় আমরা দেখিয়েছি যে সেখানে দেখেন পর্যাপ্ত শিক্ষক নেই। আপনাকে শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশে এখন সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে 702টি, তার মধ্যে থেকে 383টিতে প্রধান শিক্ষক নেই, অর্থাৎ নেতৃত্ব শূন্য বলা যায়। কেউ হয়তো কোথাও ভারপ্রাপ্ত একজন দায়িত্ব পালন করছেন, কিন্তু তার ফলে কি হয়, প্রতিষ্ঠানটাকে ঠিক ভালোভাবে চলে না। আপনি আরও আশ্চর্য হবেন, ঢাকার নাম করে এরকম কিছু বিদ্যালয় আছে, সেগুলো কেউ প্রধান শিক্ষক নেই। তো আমাদের তাহলে কি করতে হবে? আমাদের যে বিদ্যমান, যে এখন ইমিডিয়েট প্রয়োজন, যে বিদ্যমান যে কিছু কিছু যেটি সহজেই সমাধান করা যায়, যে শিক্ষক সংকট, প্রধান শিক্ষকের যে সমস্যাটি আমি বললাম, সেটি সরকার চাইলে খুব তাড়াতাড়ি করতে পারে, সেগুলোতে আগে জোর দিতে হবে। আর দেখুন, এই যে আমাদের একসময় জেলা স্কুল নামে খুব নাম করা অনেক প্রতিষ্ঠান ছিল, অনেকের এটা আবেগের জায়গাও, সেইগুলোর মানও কিন্তু দেখেন অনেক পরে গিয়েছে আমি বলবো। তো আমি বলবো যে বিদ্যমান যে এই যে আপনি একটু আগে আমাকে প্রশ্নটি করলেন, সেগুলোতেই আসলে বেশি গুরুত্বটা, পাশাপাশি এই ধরনের কিছু প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু সেটা নিড বেস, অর্থাৎ কোথায় বেশি প্রয়োজন এরকম কিছু কিছু জায়গায় হতে পারে, কিন্তু এত দরকার কিনা সেটি করার আগে আরও অনেক বেশি ভাবার প্রয়োজন আছে বলেই শিক্ষাবিদ, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার বলছেন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আসলে শিক্ষক কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, বা দীর্ঘসূত্রিতা কেন? আসলে যদি বলে, কিছু কিছু ক্ষেত্রে ধরুন যে অবহেলাও দায়ী, দীর্ঘসূত্রিতা। আপনি দেখেন যে আমাদের এক একটা নিয়োগ হতে কত লম্বা সময় চলে যায়। এই ধরনের ক্ষেত্রে কি হবে? এই ধরনের ক্ষেত্রেই তো সরকারের যে আমাদের জোরালো ভূমিকাটা দরকার। না, আমার আগে ধরুন যে 6 মাসের মধ্যে আমাদের এই সমস্যাটা আমি সমাধান করতে চাই, সেই জন্য উনি একটা পরিকল্পনা করে কাজটা যদি আগায়। এই যে সংকটটা কিন্তু একদিনে হয়ে গেছে তাও না, এই প্রবলেমগুলো কিন্তু দীর্ঘদিনের প্রবলেম। যে এখন যে চলছে তা না। ফলে কি হয়, মানে এই দীর্ঘদিনে এই দীর্ঘসূত্র তো একদিনে তৈরি হয়নি। তাই আমরা দেখতে চাই যে আসলে যেহেতু নতুন সরকার এসেছে, তারা এই কাজগুলোতে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা করে আগাবে বলে আমরা মানে আশা করি। এই মডেল স্কুলগুলোতে আসলে খরচ কেমন হবে? অর্থাৎ যারা ভর্তি হবেন তাদের আসলে কি ধরনের খরচ করতে হবে, কেমন খরচ এই করতে হবে? পুরো প্রক্রিয়াগুলো এখনো চূড়ান্ত করা হয়নি। এগুলো অবকাঠামোতে কত খরচ হতে পারে, জমি অধিগ্রহণে কত খরচ হতে পারে, ভবন নির্মাণ, হোস্টেল নির্মাণ, এই ধরনের কিছু কাজগুলো করছে। তো তারা লাইক অনেকটা ক্যাডেট মডেলের আদলে তারা বলতে চাচ্ছে এই ধরনের একটা আবাসিক। তো এখন কার কত খরচ হবে সেটি এখনো নির্ধারণ, তবে আমরা ধারণা করতে পারি যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে খরচ হয়তো কম হবে। কিন্তু প্রশ্নটি আবারও সেই জায়গায় আসতে চাই যে আসলে সারা দেশে 600 প্রতিষ্ঠান হবে, নাকি কিছু কিছু যেসব জায়গায় প্রয়োজন সেগুলোতে হবে? সেই প্রশ্নটির আগে সমাধান হতে হবে, যেটি শিক্ষাবিদরাও বলছেন যে সেই সমাধানটি কিভাবে হবে। সেই সমাধানটি করার জন্যই স্কুল ম্যাপিংটা খুব প্রয়োজন, অর্থাৎ আমাদের প্রয়োজনটা আগে জানতে হবে, যে কোথায় প্রয়োজন, কতগুলো প্রয়োজন, সেটি আগে দেখতে হবে। তারপর হয়তো যখন চূড়ান্ত পর্যায়ে কাজগুলো হবে, নিশ্চয়ই আরও আমরা বিস্তারিত জানতে পারবো। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।